দৈনন্দিন জীবনে যে বিপাকীয় প্রক্রিয়া, যে মেটাবলিজমটা প্রতিদিন হচ্ছে সারা শরীরে, তার ফলে কিছু কিছু ফ্রি রেডিক্যাল তৈরি হয়, যেটা একটু বিষাক্ত জিনিস। একটু জানতে চাই স্যার, এই যে স্যার বলছিলেন আলজাইমার্স ডিজিজ ডিমেনশিয়ার একটি প্রকারভেদ, এই আলজাইমার্স ডিমেনশিয়া বা এই যে ভুলে যাওয়া, যেটাকে আমরা ফরগেটফুলনেস বলতে পারি, এগুলোর মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা? ভেরি গুড কোয়েশ্চেন। যেটা প্রফেসর আজিজ বলেছে, ডিমেনশিয়াটা হচ্ছে আমব্রেলা টার্ম। এর ভেতরে আছে আলজাইমার্স, আছে ভাস্কুলার ডিমেনশিয়া, আছে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, আছে লিভ বডি ডিমেনশিয়া, হান্ড্রেডস অফ। কিন্তু দেখা গেছে যে ডিমেনশিয়ার 60 থেকে 80% হয়তো আলজাইমার্সের কারণ হচ্ছে, যে কারণে এখন আলজাইমার্স এবং ডিমেনশিয়া সমর্থক শব্দ হয়ে গেছে। হ্যাঁ, দেখুন এই সবগুলোরই কিন্তু প্রধান সিমটম যদি আমি বলি, ওই প্রধান সিমটম হচ্ছে ভুলে যাওয়া, মেমোরি প্রবলেম। তারপর আমাদের অন্যান্য সমস্যাগুলো আসে, সেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, এবং এই সমস্যাগুলো শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, সামাজিক হতে পারে। কিন্তু প্রতিটি জিনিসই কিন্তু বেসিক্যালি হচ্ছে ভুলে যাওয়া থেকে, অর্থাৎ এইখানে মস্তিষ্কের পরিবর্তন হয়। এ নিয়ে অনেক মতভেদ আছে বা রিসার্চ চলছে যে কেন মানুষের বার্ধক্য আসে, আলজাইমার্স আছে। এটি নিয়ে প্রথম যে কথাটা বলা হয় যে তার ব্রেনের মধ্যে এক ধরনের পরিবর্তনের জৈব রাসায়নিক পরিবর্তন হয়, ব্রেনটা শুকিয়ে যায়, এবং জেনেটিক যে ফ্যাক্টরটা, হ্যাঁ, বংশগতি, তার জীবনাচার, লাইফস্টাইল, এগুলো তো আছেই। সাম্প্রতিককালে ফ্রি রেডিক্যাল তত্ত্বটাও খুব কাজ করে, যে আমাদের দৈনন্দিন জীবনে যে বিপাকীয় প্রক্রিয়া, যে মেটাবলিজমটা প্রতিদিন হচ্ছে সারা শরীরে, তার ফলে কিছু কিছু ফ্রি রেডিক্যাল তৈরি হয়, যেটা একটু বিষাক্ত জিনিস। এই ফ্রি রেডিক্যালগুলোও কিন্তু আমাদের কোষকে নষ্ট করে এবং মস্তিষ্কের কোষকেও নষ্ট করে। ফলে হচ্ছে কি, এটা আমরা ঠেকাতে পারছি না, পারা সত্যিকার কঠিন। যদি গবেষণা বলছে যে হ্যাঁ, এখন টেলোমেরিক ডিএনএ বা ইত্যাদি এ ধরনের কিছু কিছু জিন যেগুলা হেল্প করে এই ক্ষয় রোধ করতে, কিন্তু সেগুলোও কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়। ফলে এমন না যে টেলোমেরিক জিন যদি আমাদের এই ক্ষয় রোধ করে দেয় তাহলে যে মানুষ মৃত্যুঞ্জয় হবে, তা কিন্তু নয়, কারণ টেলোমেরিক জিনও এক সময় নষ্ট হবে। সুতরাং এটি একটা গভীর এবং খুবই জটিল একটা আলোচনার বিষয়। তবে নিঃসন্দেহে এটি নিয়ে গবেষণা শেষ নাই, কী করে আরও বেশি বাঁচা যায় তা নিয়ে আমাদের চাইতে পাশ্চাত্যে আরও বেশি তারা ব্যস্ত, এবং তারা আরও বেশি বাঁচে, তাদের আলজাইমার্সের সংখ্যা আরও অনেক অনেক বেশি। স্যার, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, স্যার শুরুতে আপনি বলেছিলেন এই আলজাইমার্স ডিজিজটা হচ্ছে একটা এইজ লিমিট বলেছিলেন, যে ইউজুয়ালি 65-এর অ্যাবভ আমরা দেখতে পাচ্ছি ইদানিং। কিন্তু স্যার এই এইজটা ছাড়াও আর কি কোনো ট্রিগারিং ফ্যাক্টর বা পজিটিভ এজেন্ট আছে যার কারণে এই ডিজিজটা এখন এত র্যাপিডলি ডেভেলপ করছে? ধন্যবাদ আপনাকে। আমি একটু এর আগে আমি স্যারের সাথে যে প্রশ্নটা করেছিলেন সেটার সম্বন্ধে আর একটু কথা বলি। আপনি বলেছেন যে ফরগেটফুলনেস, ডিমেনশিয়া এগুলি এক জিনিস কিনা, এই জিনিসটা একটু ক্লিয়ারিফাই করতে চাই। ফরগেটফুলনেস যেটা মানে ভুলে যাওয়া যে বিষয়টা, সেটা কিন্তু যে কোনো বয়সে যে কারো যে কোনো সময় হতে পারে। ফরগেটফুলনেস একটু সাময়িক ক্ষণস্থায়ী কিন্তু বিষয়টা, হ্যাঁ, সেটা একটু উদ্বিগ্নতার জন্য হতে পারে, বিষণ্ণতার জন্য হতে পারে, এমনিতেও হতে পারে। কোথায় মরিচটা রাখছিলাম সেটি খেয়াল নেই, এখন চাবিটা কোথায় রাখলাম খেয়াল নেই, পরক্ষণে মনে পড়ছে হয়তো। এটা হলো ফরগেটফুলনেসের বিষয়টা। ডিমেনশিয়াটা কিন্তু টোটালি একটা ডিফারেন্ট জিনিস ইন দ্য সেন্স যে সেটা কিন্তু ব্রেইনের বিশেষ বিশেষ জিনিসের ব্যত্যয় ঘটে, সেটা স্ট্রাকচারাল গঠনগত হোক, ফাংশনাল কার্যক্রমের দিকে হোক। যেমন স্যার যেটা বলছিলেন, কিছু কেমিক্যালসের পরিবর্তন, যেমন অ্যাসিটাইলকোলিন নামে একটা কেমিক্যালস, তার কমে যায়। আবার স্ট্রাকচারাল স্যার যেটা বলছিলেন যে ভাস্কুলার, রক্ত চলাচল কমে যায়, রক্ত চলাচল স্বল্প হয়ে যায়। স্ট্রাকচারাল মানে গঠনগত ছোট হয়ে যায়, ব্রেনটা টোটাল ব্রেনটা ছোট হয়ে যায়। জিনিসগুলো কিন্তু এইরকম বিষয়টা। এবং আমরা কিন্তু আরও যদি ওইভাবে জানি তাহলে জানবো যে কিছু কিছু ডিমেনশিয়া আছে যে ডিমেনশিয়াগুলি আবার ভালো হয়ে যায়। রিভার্সিবল অ্যান্ড ইররিভার্সিবল এভাবে কিন্তু ভাগ করা যায়। রিভার্সিবল যেমন যদি ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে ডিমেনশিয়া হয়, স্মৃতিভ্রংশ হয়, এটা যদি আমি ডায়াগনোসিস করতে পারি তাহলে ভিটামিন B12 দিলে কিন্তু ভালো হবে। হাইপোথাইরয়েডিজমের ডিমেনশিয়া লাইক ফিচার হয়, থাইরয়েডের হাইপোথাইরয়েডিজম, থাইরয়েডের ফাংশন যদি কম হয় তাহলে আপনি চিকিৎসা করলে কিন্তু ভালো হবে। নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস, ব্রেনের ভিতরে পানি থাকে, সেই পানিটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু ডিমেনশিয়ার মতো ফিচার হয়, তাহলে ওইটা যদি আমি চিকিৎসা করে ফেলি তাহলে কিন্তু ভালো হয়ে যাবে। তো এরকম বিষয় কিন্তু আছে। আর যেটা
আপনার এলজিমার্স সেটা অন্য গঠনগত বিষয় হয়, এগুলি আলোচনা করা বোধহয় ওরকমই হবে না, ঠিক হবে না। বাট এই জিনিসগুলি এরকম, ফরগেটফুলনেসে যদি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক বা পেশাগত কাজে ব্যাঘাত করে, তাহলে কিন্তু ইভালুয়েট করে দেখতে হবে যে এটা ডিমেনশিয়ার কোনো প্রকারভেদ কিনা। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। ডিমেনশিয়ার জন্য স্যার অলরেডি বলেছেন, আমি কিছু কথা বলেছি, যে একটা হলো এলজিমার, যেখানে গঠনগত বিষয় কিছু কেমিক্যালসের পরিবর্তন হয়, গঠনগত কিছু পরিবর্তন হয়, হ্যাঁ, বায়োকেমিক্যালসের পরিবর্তন হয়। আবার মাল্টি ইনফাক্ট ডিমেনশিয়া, যেটা ভাস্কুলার, মানে সেখানে রক্ত চলাচল কমে যায়, যেমন অনেক হাইপার টেনশন মানুষের, অথবা স্ট্রোক, রিপিটেড স্ট্রোক হয়, ব্রেইনে স্ট্রোক হচ্ছে, তখন কিন্তু বিভিন্ন জায়গাতে রক্ত চলাচল হচ্ছে না, তো সেই জায়গার জন্য ডিমেনশিয়া হচ্ছে, মানে স্মৃতিবংশ বা এগুলি অসুবিধা হচ্ছে। আবার স্যার বলছিলেন কিছু লিউই বডি ডিমেনশিয়া, অনেক গঠনগত আরও কিছু বিষয় আছে যেগুলির জন্য কিন্তু ডিমেনশিয়া হতে পারে। তো এই মূলত কিন্তু এরকম স্পেসিফিক্যালি দুই একটা ইনফেক্টিভ এজেন্ট থেকে হইতে পারে, যেমন এইচআইভি, যার এইচআইভি হয়েছিল, এইডস হয়েছিল, সেটা তো এইডস একটা ভাইরাস দ্বারা হয়, সুতরাং সেই ভাইরাস কিন্তু ডিমেনশিয়া করতে পারে। তো আবার মনে করেন যে টার্সিয়ারি সিপিলিস, সেগুলি করতে পারে, বাট এগুলি খুব রেয়ার, কম সংখ্যায় হয়। হ্যাঁ, কিছু এনকেফালাইটিস থেকে হতে পারে, সেগুলি তো তাহলে ভাইরাল কারণে হয়, তো এই জন্য ইনফেকশন হয়। বাট স্পেসিফিক্যালি এরকম ইনফেকশন আমরা যেগুলি আলোচনা করছি আর কি, ডিমেনশিয়া, এলজিমার্স বলি, মাল্টি ইনফাক্ট বলি, এইগুলি কিন্তু ইনফেক্টিভ কোনো এজেন্ট দ্বারা, ব্যাকটেরিয়া, ভাইরাস দ্বারা ওইরকমভাবে হয় না। বাট আমি যে দুই একটা উদাহরণ দিলাম, ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা হতে পারে, বাট ওভারঅল ডিমেনশিয়াটা কিন্তু ওইখান থেকে হয় না।